বিজিটির শেষ ম্যাচ সিডনি টেস্টেও আমরা প্রত্যাশা মতো একেবারেই শুরু করতে পারলাম না। যদিও আর কি এই ম্যাচের আগে বেশ কয়েকটা আর কি পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছিল। তার মধ্যে সবচেয়ে বড় যে বিগ ডিসিশন সেটা ছিল ভারতের ওই রেগুলার ক্যাপ্টেন রোহিত শর্মাকে বাদ দিয়ে একাদশ গঠন করা। যদিও এটা ম্যাচের আগের দিন ভারতের ওই প্র্যাকটিস সেশনের পরেই এর একটা ইঙ্গিত পাওয়া গেছিল গম্ভীরের প্রেস কনফারেন্সে। তো তারপর আর কি এটা সত্যি সত্যি তারা বাস্তবে করে দেখালো। তো প্রথম টেস্টের মতোই ভারতের ওই ভাইস ক্যাপ্টেন জসপ্রীত বুমরা এদিন নেতৃত্ব দিলেন। তো তিনি টস জিতে এদিন প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন ওই সবুজ ঘাসের একটা আস্তরণ দেওয়া উইকেটেও। তো ভারতের একাদশে এদিন দুটো চেঞ্জ হয়েছিল। রোহিত শর্মার জায়গায় এসেছিলেন শুভমান গিল, আর অপরদিকে আকাশদীপের জায়গায় এসেছিলেন ওই প্রসিদ্ধ কৃষ্ণা। আকাশদীপের ব্যাপারটাও আর কি আগের দিনই ক্লিয়ার হয়ে গেছিল, কারণ তিনি ওই ব্যাক ইঞ্জুরিতে ভুগছিলেন। তো সেই কারণে প্রসিদ্ধ কৃষ্ণা তার জায়গায় এন্ট্রি নিল প্লেইং ইলেভেনে। তো ভারতের ইনিংসের শুরুটা ওই যেটা আমি শুরুতেই বললাম একেবারেই প্রত্যাশা মতো হয়নি। তো দুই ওপেনারকেই ভারত ওই জায়গায় খুব দ্রুত হারিয়ে ফেলে। প্রথমে কে এল রাহুলের উইকেটটা ওই জায়গায় তুলে নেন মিচেল স্টার্ক। কে এল রাহুল ওই ফ্লিক করতে গেছিলেন, কিন্তু ওই শর্ট মিড উইকেটে তিনি ধরা পড়ে গেলেন স্যাম কনস্টাসের হাতে। মাত্র 4 রান করে তাকে প্যাভিলিয়নে ফেরত যেতে হলো। আর এর ঠিক পরেই যশস্বী জয়সওয়াল, যিনি মেলবোর্ন টেস্টের দুই ইনিংসেই 80+ স্কোর করেছিলেন, তাকেও ফিরিয়ে দিলেন স্কট বোল্যান্ড। বোল্যান্ডেরই একটা গুড লেংথের ডেলিভারিতে আউটসাইডে হয়, মানে তিনি কিছুটা স্টেপ আউটও করে ফেলেছিলেন। তো ওই জায়গায় ব্যাটে বলে তার কন্ট্রোলটা ঠিক মতো ছিল না, যার ফলে সেকেন্ড স্লিপে ক্যাচ দিয়ে তাকে প্যাভিলিয়নে ফেরত যেতে হলো 10 রান করে। খুব দ্রুতই ভারত দুটো উইকেট হারিয়ে ফেলে। কিন্তু এরপর ওই তৃতীয় উইকেটে শুভমান গিল আর বিরাট কোহলির মধ্যে একটা 40 রানের পার্টনারশিপ গড়ে ওঠে। এই দুজন খুব আর কি মানে ভালো মতোই অস্ট্রেলিয়ান বোলারদের এগেনস্টে আর কি পেশেন্স দেখাচ্ছিল। পার্টিকুলারলি আর কি বিরাট কোহলি, মানে মনেই হচ্ছিল যে তিনি হয়তো বা আর কি যেমন আর কি মানে এর আগেও অনেকগুলো ইনিংসে তিনি আর কি করেছিলেন, মানে ইনিংসের শুরুটা দারুণ করেছিলেন। মানে যথেষ্ট চোয়াল চাপা লড়াই করে আর কি তিনি ওই জায়গায় অজি বোলারদের পরীক্ষা নিচ্ছিলেন। আর শুভমান গিল তিনি ওই ব্রিসবেন টেস্টের পর আবার একাদশে ফিরে এসে বেশ ভালো টাচেই যে ছিলেন, তার খেলা দেখেই বোঝা যাচ্ছিল। দুটো বাউন্ডারিও মাঝখানে নেগোশিয়েট করেছিলেন। কিন্তু ওই একদম লাঞ্চ ব্রেকের ঠিক একদম আগের বলটায়, মানে প্রথম সেশনের একদম ঠিক শেষ বলে তিনি ওই জায়গায় নিজের উইকেটটা ছুড়ে দিয়ে এলেন। নিডলেস একটা শট ছিল, কোনো দরকারই ছিল না ওই শটটা খেলার। মানে ওই নাথান রাউন্ড দ্য উইকেটে বল করছিলেন, তাকে স্টেপ আউট করে এসে ওই মানে আর কি মানে স্টেপ আউট করে চার্জও তাকে করেননি, ওই জাস্ট একটা ব্লক মতো করতে গেছিলেন। তো ফলে ওই জায়গায় আউটসাইডে যে শিকার হয় স্লিপে থাকা ওই মানে স্টিভ স্মিথের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরত যান তিনি মাত্র 20 রান করে। তো লাঞ্চ ব্রেকের আগেই ভারত হয়ে গেল ওই জায়গায় 57-3। এরপর লাঞ্চ থেকে ফেরার পর বিরাট কোহলি আর ঋষভ পান্তের মধ্যে একটা 15 রানের জুটি গড়ে উঠেছিল। কিন্তু বিরাট কোহলি মানে এত ভালো শুরু করে আর কি প্রত্যাশা জাগানোর পরও বরাবরের মতোই তিনি ওই ঠিক আবার ওই একইভাবে ওই ফোর্থ বা ফিফথ স্টাম্প করিডোরের ডেলিভারিতে ওই উইকেটের পেছনে মানে ওই স্লিপে ক্যাচ দিয়ে তিনি আউট হয়ে গেলেন স্কট বোল্যান্ডের বলে। তো আর মাত্র 17 রান করলেন তিনি। তো ভারতের স্কোরটা ওই জায়গায় হয়ে গেল 4 উইকেটে 72। এরপর পঞ্চম উইকেটে ঋষভ পান্ত আর রবীন্দ্র জাডেজার মধ্যে 48 রানের একটা জুটি গড়ে ওঠে। ঋষভ পান্ত এদিনের ইনিংসে আর কি বেশ কিছু আঘাত খেয়েছিলেন, মানে অনেকগুলো আর কি আঘাত সহ্য করে তিনি এদিনের ইনিংসটা আর কি মানে দাঁতে দাঁত চেপে বলতে গেলেন লড়ে যাচ্ছিলেন। কিন্তু ঋষভ পান্ত নিজেকে খুব বেশিক্ষণ হোল্ড করতে পারে না, তিনি ওই জায়গায় বড় শট খেলার ট্রাই করবেনই। কিন্তু ওই জায়গায় তিনি সফলও হয়েছিলেন মোটা দাগে দু এক ক্ষেত্রে বলাই যায়। আর রবীন্দ্র জাডেজা তার যেটা মূল কাজ থাকে উইকেটের এক পাশ আগলে রাখা, তিনি সেটাই করছিলেন। তো ঋষভ পান্ত এই সমস্ত কিছু আঘাত টাঘাত সামলে মানে নিজের একটা বড় ইনিংস খেলার আশা ওই জায়গায় জাগাচ্ছিলেন। কিন্তু তার 40 রান হয়ে যাওয়ার পর ওই স্কট বোল্যান্ডেরই একটা আর কি চেঞ্জ অফ পেসের ডেলিভারিতে ওই জায়গায় পুল করতে গেলেন তিনি, মানে ব্যাটে বলে কানেকশনটা তিনি একদমই ঠিক মতো করতে পারেননি, সজোরে মারতেও পারেননি, যার ফলে ওই শর্ট মিড উইকেটে ক্যাচ দিয়ে তিনি আউট হয়ে গেলেন ওই 40 রান করেই। ভারতের স্কোরটা তখন হয়ে গেল 5 উইকেটে 120। আর এর ঠিক ভেরি নেক্সট ডেলিভারিতেই আগের ম্যাচে সেঞ্চুরি করে আর কি রাতারাতি হিরো বনে যাওয়া নীতিশ কুমার রেড্ডিও নিজের উইকেটটা ছড়ে দিয়ে এলেন। তো স্কট বোল্যান্ডেরই একটা ওই গুড লেংথের ডেলিভারিতে তিনি স্লিপে ক্যাচ দিয়ে আউট হয়ে গেলেন। মানে এক প্রকার খুবই একটা দৃষ্টিকটু শট ছিল, মানে ওটা যদি লিভও করতেন তিনি তাতেও কিছু যায় আসতো না। মানে খুবই আর কি খারাপ লাগলো আমার ওই শটটা নেগোশিয়েট করা দেখে। যিনি আগের ম্যাচেই আর কি এত ভালো টাচে ছিলেন, যিনি এত ভালো একটা ইনিংস খেলে ভারতকে বিপদের হাত থেকে বাঁচিয়েছিলেন, এর পরের দুটো ইনিংসেই কিন্তু তিনি এক প্রকার মোটা দাগে পুরোপুরি ব্যর্থ হয়েছেন। তো ভারতের স্কোরটা হয়ে গেল 6 উইকেটে 120। এরপর ওই সপ্তম উইকেটে ওই ওয়াশিংটন সুন্দর আর রবীন্দ্র জাডেজার মধ্যে একটা ওই 14 রানের মতো পার্টনারশিপ গড়ে ওঠে। কিন্তু জাডেজা যেখানে একটু আর কি আশা জাগাচ্ছিলেন, কিন্তু তিনিও নিজের উইকেটটা খুব বেশিক্ষণ টিকিয়ে রাখতে পারলেন না। তো মিচেল স্টার্কেরই একটা অলমোস্ট আর কি ফুল লেংথের ডেলিভারিতে ওই জায়গায় লাইন মিস করে তিনি এলবিডাব্লিউ হয়ে গেলেন। রিভিউ নিয়েছিলেন কিন্তু কোনো লাভ হয়নি তাতে। 7 উইকেটে ভারতের স্কোরটা হয়ে গেল তখন 134। এরপর অষ্টম উইকেটেও একটা 14 রানের পার্টনারশিপ গড়ে ওঠে ওই আর কি প্রসিদ্ধ কৃষ্ণা আর ওয়াশিংটন সুন্দরের মধ্যে। কিন্তু ওই জায়গায় ওয়াশিংটন সুন্দরকেও খুব বেশিক্ষণ টিকতে দিলেন না ওই প্যাট কামিন্স। তো তাকেও আর কি ফিরিয়ে দিলেন। ভারতের স্কোরটা তখন হয়ে গেল 8 উইকেটে 148। আর এরপর নবম উইকেটে খুবই সারপ্রাইজিংলি ভারতের ক্যাপ্টেন জসপ্রীত বুমরা আর ওই প্রসিদ্ধ কৃষ্ণার মধ্যে 20 রানের একটা পার্টনারশিপ গড়ে ওঠে। তার সিংহভাগ অবদানটাই ছিল ওই বুমরার।
বুমরা দেখলাম এই স্কট বোল্যান্ডকে, মানে যিনি এই ইনিংসের সবচেয়ে সফলতম বোলার বলা চলে, তো তাকে মানে ডাউন দ্য উইকেটে এসে মানে তার মাথার উপর দিয়ে দুইটা বাউন্ডারি নেগোশিয়েট করলেন ব্যাক টু ব্যাক। আর তারপর দেখলাম ওই প্যাট কামিন্সকেও মিড উইকেটের উপর দিয়ে একটা বিশাল ছক্কা মেরেছিলেন। তো জাসপ্রীত বুমরা মানে ব্যাট হাতে তিনি যে আর কি অ্যাজ আ ক্যাপ্টেন মানে যতটা সম্ভব ওই জায়গায় কন্ট্রিবিউট করার চেষ্টা করেছিলেন। কিন্তু ওই প্রসিদ্ধ কৃষ্ণার উইকেটটা আর কি খুব বেশিক্ষণ টিকলো না, তো ওই মিচেল স্টার্ক তাকে তুলে নিলেন। তো ওই মিড উইকেট দিয়ে তিনি একটা পুল করতে গেছিলেন, কিন্তু কানেকশনটা ঠিক মতো না হওয়ায় ক্যাচ আউট হয়ে গেলেন। তো ফলে ভারতের স্কোরটা হয়ে গেল ওই জায়গায় 9 উইকেটে 168। এরপর ওই শেষ উইকেটে সিরাজ আর বুমরার মধ্যে একটা 17 রানের জুটি গড়ে ওঠে। মূল ব্যাটারদের আর কি মধ্যে যে পার্টনারশিপগুলো গড়ে উঠেছিল তার তুলনায় দেখা যাচ্ছে এই শেষের দিকে 2-3টা উইকেটের পার্টনারশিপে ভারত ওই জায়গায় স্কোরটাকে ওই 170 বা 180 প্লাসে নিয়ে গেছে। তো বুমরা আমি বললাম ওই প্যাট কামিন্সের ডেলিভারিটায় ছক্কা মারার ঠিক পরের বলেই কামিন্স একটা ওই চেঞ্জ অফ পেসার ডেলিভারি করলেন। তো ওই জায়গায় বুমরা এক প্রকার হতচকিত হয়ে গিয়ে ব্যাটে বলে তার কানেকশনটা ঠিক মতো হলো না, যার ফলে ওই শর্ট মিড উইকেটে ফিল্ডিং করা মিচেল স্টার্কের হাতে ক্যাচ দিয়ে তিনি আউট হয়ে গেলেন 22 রান করে। আর তার সাথে সাথেই ভারতের প্রথম ইনিংসটা শেষ হলো 185 রানে। তো বৃষ্টি মাঝখানে আর কি 1-2বার বাধা দিয়েছিল ঠিকই, কিন্তু মানে সেটা খুব বেশিক্ষণ স্থায়ী হয়েছে এটাও আপনি বলতে পারবেন না। এরপর অস্ট্রেলিয়া নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিং করতে নামে ওই উসমান খোয়াজা আর স্যাম কনস্টাস। আগের ম্যাচের জুটিটাই আর কি এদিন ওপেন করেছিল। তো স্যাম কনস্টাস দেখলাম ইনিংসের একদম প্রথম ডেলিভারিতেই জাসপ্রীত বুমরাকে স্টেপ আউট করে এসে ফ্লিক করলেন, আর সাথে মিড উইকেট দিয়ে একটা বাউন্ডারিও তুলে নিলেন। খুবই ব্রেভ একটা মুভ, মানে জাসপ্রীত বুমরার মতো বোলারের এগেনস্টে ইনিংসের একদম প্রথম ডেলিভারিতে এইরকম ডাকাবুকো শট খেলা কিন্তু মানে মানে বলতেই হবে আপনাকে যে স্যাম কনস্টাসের যথেষ্ট বুকের পাটা রয়েছে। কিন্তু তারপর বুমরা ওই জায়গা থেকে যথেষ্ট ভালোভাবে আর কি নিজেকে সামলে নিয়ে ওই জায়গায় আর কি তাদেরকে আটকে রেখেছিলেন। কিন্তু এই প্রথম দিনের একদম লাস্ট ডেলিভারিতে জাসপ্রীত বুমরা তুলে নিলেন ওই উসমান খোয়াজার উইকেটটা। উসমান খোয়াজাকে অলমোস্ট ওই ফুল লেন্থের একটা ডেলিভারিতে ওই জায়গায় তাকে আর কি ব্লক করতে বাধ্য করেছিলেন, কিন্তু ওই আউটসাইডেজ হয়ে তিনি সেকেন্ড স্লিপে ক্যাচ দিয়ে আউট হয়ে গেলেন। তো দিন শেষে অস্ট্রেলিয়ার স্কোরটা এখন 1 উইকেটে 9 রান। আর এই দিন ভারতের প্রথম ইনিংসে ওই বিরাট কোহলি আর ওই ওয়াশিংটন সুন্দর এই দুজনের আউট নিয়ে একটু যথেষ্ট তর্ক বিতর্ক হয়েছিল। বিরাট কোহলি একদম ইনিংসের প্রথম বলই আউট হয়ে গেছিলেন, মানে ওই আউটসাইডে হয়ে তিনি ওই আর কি স্লিপে ক্যাচ দিয়ে ফেলেছিলেন। উসমান খোয়াজা ওই জায়গায় একটা গ্রাউন্ড ক্যাচ জাস্ট পিক করে তিনি ওই জায়গায় যৌথভাবে ওটাকে স্টিভ স্মিথের সাথে কালেক্ট করেছিলেন। কিন্তু মানে পরে রিপ্লেতে আম্পায়াররা দেখলেন যে আর কি ওই মানে উসমান খোয়াজার ওই আর কি ক্যাচটা যখন তিনি পিক করেছিলেন মানে বল তার সামান্য হলেও আর কি গ্রাউন্ড টাচ করেছিল, কিন্তু অস্ট্রেলিয়ানরা আবার ওই জায়গায় প্রবলভাবে দাবি করছিলেন যে বল নাকি গ্রাউন্ড টাচ করেনি। তো যাই হোক এটা নিয়ে তর্ক বিতর্ক আর কি চলছিল। হ্যাঁ, তারপর ওয়াশিংটন সুন্দরের আউটটা ওটা প্রথমে আম্পায়ার আউট দেননি, অনফিল্ড আম্পায়ার, যিনি আবার ওই আগের ম্যাচে জয়সওয়ালের ওই বিতর্কিত আউটের সাথে জড়িত ছিলেন, ওই বাংলাদেশের আম্পায়ার সৈকত। তো ওয়াশিংটন সুন্দরকে প্রথমে তিনি আউট না দিলেও পরে অস্ট্রেলিয়া ওটাকে রিভিউ নেয়, কিন্তু দেখা গেল স্নিকোতে একটা যথেষ্ট বড় স্পাইক নড়াচড়া করেছে, কিন্তু ওয়াশিংটন সুন্দর আবার দাবি করছিলেন যে তার ব্যাটের সাথে বা গ্লাভসের সাথে বলের কোনো কানেকশনই হয়নি। তো যাই হোক ক্রিকেটে এইরকম দু একটা ছোটোখাটো ইনসিডেন্ট হয়েই থাকে, তো এইটাকে আর কি মূল অজুহাত বানালে আমাদের চলবে না। তো আমাদের ব্যাটাররা যে ভালো পারফর্ম করতে ওই জায়গায় যথেষ্ট প্রবলভাবে ব্যর্থ হয়েছে এটা আমাদের মেনে নিতেই হবে, আর এই সব অজুহাত দিয়ে বেকার কোনো লাভ আছে বলে আমি মনে করি না। তো তাহলে এবার আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে, তাহলে এই সিডনি টেস্টের প্রথম দিনের মোমেন্ট অফ দ্য ডে আপনি কোনটাকে বলবেন? আমার কাছে প্রথম দিনের মোমেন্ট অফ দ্য ডে হচ্ছে ওই স্কট বোল্যান্ডের ওই পরপর 2টা ডেলিভারিতে ঋষভ পান্ত আর তারপরেই নীতিশ কুমার রেড্ডির যে উইকেটটা তিনি তুলে নিলেন, আর তারপরে যে হ্যাট্রিক বলে ওই ওয়াশিংটন সুন্দর যে কি ফেস করছিলেন ওই ডেলিভারিটা, মানে ওটা তিনি আউটসাইডে হয়েও গেছিলেন, কিন্তু খুবই লাকিলি অ্যালেক্স ক্যারি ওই আর কি ক্যাচটা আর কি মিস করে ফেলেছিলেন। তো আমার কাছে প্রথম দিনের মোমেন্ট অফ দ্য ডে হচ্ছে তাহলে ওই ঋষভ পান্ত আর নীতিশ কুমার রেড্ডির যে পরপর 2টো উইকেট চলে গেল, ওইখানে যে ভারত 2 উইকেট খুইয়ে মানে ভালো পজিশন থেকে ওইখান থেকেই আর কি বলতে গেলে ব্যাক ফুটে চলে গেল ওই 2টো উইকেট হারানোর পর। তো ওটাই আমার কাছে হচ্ছে এই প্রথম দিনের মোমেন্ট অফ দ্য ডে। তো ওই 2টা উইকেট পরপর না খোয়ালে আমি মনে করি ভারত প্রথম ইনিংসে তাদের স্কোরটাকে অনায়াসে 250 প্লাসে নিয়ে গেলেও যেতে পারত। তো আপনাদের কাছেও কি প্রথম দিনের মোমেন্ট অফ দ্য ডে এটাই নাকি ভিন্ন কিছু? কমেন্ট করে আপনার মতামতটা জানাবেন নাকি।